ওয়েলকাম সকলকে। চলে এসেছি আমরা আমাদের প্রফিট অ্যান্ড লসের 6th ক্লাসে এবং এটা ফাইনাল ক্লাস। এই ক্লাসে আমরা কিছু লেন্দি অঙ্কগুলোকে খুব কম সময়ের মধ্যে কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। চলুন চলে আসি প্রথম অঙ্কটা নিয়ে। কি বলছে প্রথম অঙ্কে? 9 kg of rice cost as much as 4 kg of sugar. Our 14 kg of sugar cost as much as 1.5 kg of tea. 2 kg of tea cost as much as 5 kg of coffee. Find the cost of 11 kg of coffee if 2.5 kg of rice cost rupees 12.50. তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কি বলছে যে 9 কেজি চালের দাম হচ্ছে 4 কেজি চিনির সমান, আবার 14 কেজি চিনির দাম হচ্ছে 1.5 কেজি চায়ের সমান, আবার 2 কেজি চা দাম হচ্ছে 5 কেজি কফির সমান। তাহলে বলছে 11 কেজি কফির দাম কত যদি 2.5 কেজি চালের দাম 12 টাকা 50 পয়সা হয়। তাহলে এই টাইপের অঙ্কগুলো প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো খুব লেন্দি অঙ্ক। এটাকে করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি যেটাকে বলা হয় রুল অফ কলাম। তাহলে কি এই রুল অফ কলাম, চলুন দেখে নিই। রুল অফ কলাম নিয়ে আমি চলে এসেছি, চলুন আলোচনা করে নিই রুল অফ কলামটা কি অ্যাকচুয়ালি। ধরুন একটা এক্সাম্পল আমি একটা তৈরি করেছি, সেটা হচ্ছে x কেজি অফ মিল্ক কস্ট অ্যাজ মাচ অ্যাজ y কেজি অফ রাইস। এই একটা এক্সাম্পল দিয়ে এটা নিয়ে আলোচনা করব। z কেজি অফ রাইস cost as much as p kg of pulse. W kg of pulse costs as much as t kg of wheat. U kg of wheat cost as much as v kg of edible oil. ঠিক অনেকটা যে আগের অঙ্কটা আমরা দেখলাম ঠিক এরকমই একটা সিমিলার একটা এক্সাম্পল। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য কস্ট অফ m kg of edible oil if n kg of milk cost rupees a. তাহলে এখানে দেখুন স্টেপ 1-এ আমরা কি দেখছি যে এই কোয়েশ্চেনটাকে একরকমভাবে রাইট কলাম অ্যান্ড লেফট কলাম এই দুটো কলামে অ্যারেঞ্জ করা হয়েছে। কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে পরিষ্কার করে মনে রাখতে হবে যে রাইট কলামের যে ফার্স্ট কমোডিটি আছে, এখানে যেরকম মিল্ক আছে, সেটা হবে সেকেন্ড কলাম, লেফট কলামের সেকেন্ড কমোডিটি। বোঝা গেল? আবার রাইট কলামের যেটা সেকেন্ড কমোডিটি সেটা হবে লেফট কলামের সেটা থার্ড কমোডিটি। তাহলে এইভাবে আমাদেরকে জিগজ্যাগ ওয়েতে এটা সাজাতে হবে এবং সাজানোর পরে আমাদের যে জিনিসটা দরকার সেখানে তো আমরা একটা কোয়েশ্চেন মার্ক দেবই। এবার স্টেপ 2-তে কি হবে যে রাইট কলামে হোক অথবা অঙ্ক অনুসারে যদি সেটা এই কোয়েশ্চেন মার্কটা যদি লেফট কলামেও আসে, যে কলামে কোয়েশ্চেন মার্ক থাকুক না কেন সেই কলামটা কি হবে ডিনোমিনেটরে যাবে। বোঝা গেল? কোয়েশ্চেন মার্কটা যে কলামে থাকবে সেটা রাইট হোক বা লেফট হোক সেটা ডিনোমিনেটরে যাবে এবং এই লেফট যেটাতে কোয়েশ্চেন মার্ক নেই সেই কলামটার ভ্যালুগুলো সেটা যাবে নিউমারেটরের ক্ষেত্রে। এখানে যেরকম দেখুন ফার্স্ট কলামে রাইট কলামে যেটা ফার্স্ট কমোডিটি সেটা লেফট কলামের সেকেন্ড কমোডিটি, আবার যেটা রাইট কলামের সেকেন্ড কমোডিটি সেটা লেফট কলামের থার্ড কমোডিটি। তাহলে কোয়েশ্চেন মার্কটা এখানে আমার আছে রাইট কলামের ক্ষেত্রে। তাহলে রাইট কলামে যে ভ্যালুগুলো আছে যেরকম এন ওয়াই পি টি ভি সেটা মাল্টিপল করে করে আসবে হচ্ছে ডিনোমিনেটরে মানে নিচে, আর যেটা হচ্ছে যেখানে কোয়েশ্চেন মার্ক নেই সেখানে যতগুলো ভ্যালু আছে সেটা রুপিস এ হোক এক্স ওয়াই জেড ইউ এম সেটা সব কিছু আসবে নিউমারেটরে মানে উপরে। দিয়ে এই সমীকরণটাকে সমাধান করলেই আমরা চট করে ওই এত বড় অঙ্কটাকে সমাধান করতে পারবো। চলুন অঙ্কটা দেখি। অঙ্কটা দেখলে আপনি এই রুল অফ কলামটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবেন। অঙ্কটাতে তাহলে আমরা ফিরে এসেছি, এবার রুল অফ কলাম দিয়ে আমরা এই অঙ্কটাকে সলভ করব। ঠিক আছে, তাহলে চলুন তাহলে ধরি। প্রথমে আমরা কি করব সাজাবো, যেটা কি বললাম রাইট কলামের ফার্স্ট কমোডিটি লেফট কলামের সেকেন্ড কমোডিটি হবে। তাহলে এখানে যে ভ্যালুটা আমার দেওয়া আছে 2.5 কেজি অফ রাইস মানে 2.5 কেজি অফ রাইস কস্ট রুপিস 12.5। তাহলে এটাকে আমরা প্রথমে লিখব 12.5 ইকুয়ালস টু 2.5 কেজি অফ রাইস। ওকে, এবার রাইসটা এখানে রাইট কলামের ফার্স্ট কমোডিটি, তাহলে এখানে চলে আসবে সেকেন্ড কলামের সেকেন্ড কমোডিটি রাইসই আসবে। তাহলে এখানে রাইসের কি স্টেটমেন্ট আছে 9 কেজি রাইস কি আছে ইকুয়ালস টু 4 কেজি অফ সুগার, 4 কেজি অফ সুগার। এবার এই কমোডিটি আবার লেফট কলামে চলে আসবে, তাহলে কি আছে 14 কেজি অফ সুগার, 14 কেজি সুগার কি হচ্ছে as much as 1.5 কেজি টি। আবার টিটা চলে আসবে আবার নেক্সট লেফট কলামে, কি আছে 2 কেজি অফ টি কস্ট as much as 5 কেজি কফি। তাহলে 2 কেজি টি
ইকুয়ালস টু 5 কেজি কফি। আবার কফিটা চলে আসবে এইখানে। তাহলে বলছে কি কফির নেক্সট কি স্টেটমেন্ট আছে, ফাইন্ড দ্য কস্ট অফ 11 কেজি অফ কফি। তাহলে 11 কেজি কফি ইকুয়ালস টু, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক, যে কত দাম আছে। তাহলে এবার আমি সেই স্টেটমেন্টটাকে এবার পরপর সাজিয়ে ফেলি। তাহলে কোশ্চেন মার্ক ইকুয়ালস টু কি হবে, যেহেতু এই রাইট কলামে কোশ্চেন মার্ক আছে তাহলে এইটা সব কটা যাবে নিচে, 2.5 মাল্টিপল 4 মাল্টিপল 1.5 মাল্টিপল 5, ঠিক আছে। আর এই ভ্যালুগুলো যাবে নিউমারেটরে, মানে উপরে 12.5 মাল্টিপল 9 মাল্টিপল 14 মাল্টিপল 2 মাল্টিপল 11, ঠিক আছে। এইটাকে যদি আমরা পয়েন্টসগুলোকে যদি উঠাই তাহলে আমাদের ফিগারগুলো হবে এরকম, ক্যালকুলেশনটা দাঁড়াবে মাল্টিপল 11 মাল্টিপল 10 মাল্টিপল 10। এই দুটো 10 কেন আসলো, এই যে 2.5 এর জায়গায় পয়েন্ট উঠিয়ে দিলাম, 1.5 এর পয়েন্ট উঠিয়ে দিলাম, আর নিচে একটা এক্সট্রা 10 আসবে কেন, এই যে এই পয়েন্টটাকে উঠিয়ে দেওয়ার জন্য। 10 মাল্টিপল 225 মাল্টিপল 4 মাল্টিপল 15 মাল্টিপল 5, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন 10 10 কাটা চলে যাবে, 5 চলে গেল, ঠিক আছে। এটাকে আমি 2 দিয়ে কাটলাম, এটা 2 দিয়ে চলে গেল, এটা 3, এটা 3। আপনি ক্যালকুলেশন করে দেখবেন, সবকটা ক্যালকুলেট করে অ্যান্সার আসবে 462। ওকে, তাহলে দেখি আমাদের অপশনের মধ্যে আছে কিনা। ইয়েস, সি নাম্বার অপশনটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বোঝা গেল এত বড় অঙ্কটাকে আমরা এই রুল অফ কলাম দিয়ে ছোট্ট করে এই অঙ্কটাকে করে নিতে পারলাম। চলে এসেছি আমাদের 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্কে কি বলছে, a person saves 10% of his income. If his income increased by 20% and he decides to save 15% of his income, by what percent has his savings increased? কি বলছে, বলছে যে একজন তার ইনকামে 10% সেভ করে, ভালো কথা। এবার কি হচ্ছে, তার ইনকামটা 20% ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। এবং সাথে সাথে ও ডিসাইড করলো কি আমি 10%-এর জায়গায় আমি 15% সেভ করব। তাহলে বলছে আলটিমেটলি তাহলে ওর সেভিংস কত পার্সেন্ট ইনক্রিজ করলো, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তা আমি এটাকে একটা ছোট্ট ট্যাবুলার ফর্মে এই অঙ্কটাকে আমি করতে পারি, ঠিক আছে। ধরে নিলাম লেট আমার ইনকাম ছিল 100, ওকে। তাহলে আমি একটা ইনকাম আর একটা হচ্ছে সেভিংস, ঠিক আছে। এই দুটো অঙ্ক আমি দুটো টেবিল আমি তৈরি করলাম। ইনকাম আমি এখানে ধরলাম 100, তাহলে অঙ্ক অনুযায়ী প্রশ্ন অনুযায়ী কত পার্সেন্ট সেভ করে, 10%, তাহলে সেভিংস হবে 10। এবার সেকেন্ড সিনারিওতে কি হচ্ছে, 20% ইনকাম ইনক্রিজ করেছে, তাহলে এটা হয়ে যাবে ইনকাম 120, আর 15% ও সেভিংস করা ডিসাইড করেছে, তাহলে 120 15% হচ্ছে এখন ওর বর্তমানে সেভিংস, যেটা কি দাঁড়াচ্ছে 18। তাহলে এখান থেকে আমি সহজেই বার করে নিতে পারছি যে সেভিং কতটা ইনক্রিজ হলো। প্রথমে ছিল 10, এখন হয়েছে 18, তাহলে আমার 8 ইনক্রিজ হয়েছে। কততে ইনক্রিজ হয়েছে, তাহলে প্রফিট যদি আমি সেভিং ইনক্রিজ বার করতে চাই, যদি আমি লিখলাম সেভিংস ইনক্রিজড, কত হবে, 8 ইনক্রিজ হয়েছে, আগে ছিল 10, তাহলে পার্সেন্টেজ কত হলো, 80%। ওকে, তাহলে আমরা এত লেখালেখি না করে আমি এই ট্যাবুলার ফর্মে এই অঙ্কটাকে খুব সহজেই করে দিতে পারলাম। অপশন আমার এ রাইট অ্যান্সার হবে। আমাদের 23 নম্বর অঙ্কটা আমরা নিয়ে এসেছি, আ ম্যান সেলস 2 horses ফর ₹1710 rupees, 2 horses 1710 rupees. The cost price of the first is equal to the selling price of the second, ঠিক আছে। If the first is sold at 10% loss and the second is sold at 25% gain, what is the total gain or loss in rupees? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। বলেছে একজন ব্যক্তির কাছে দুটো ঘোড়া ছিল, সেই দুটো ঘোড়া উনি টোটাল 1710 টাকায় বিক্রি করেছেন। তার মধ্যে বলেছে প্রথম ঘোড়াটি যেটা ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, সেটা হচ্ছে দ্বিতীয় ঘোড়াটির সেলিং প্রাইস বিক্রয় মূল্য। ইফ দ্য ফার্স্ট
ইজ সোল্ড অ্যাট 10% লস, মানে প্রথম ঘোড়াটি উনি 10% লসে বিক্রি করলেন এবং দ্বিতীয় ঘোড়াটি উনি 25% লাভে বিক্রি করলেন, তাহলে উনি টোটাল কত লাভ বা লোকসান করলেন, এটা হচ্ছে আমাদের অঙ্ক। চলুন এটাকে আমরা ট্যাবুলার ফর্মে খুব সহজে অঙ্কটাকে গুছিয়ে নিতে পারি। কিভাবে? লিখে দিলাম, প্রথমে একটা টেবিল বানালাম, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, আর এটা হচ্ছে প্রফিট। ওকে, তাহলে এখানে লিখলাম ফার্স্ট হর্স, এখানে লিখলাম সেকেন্ড হর্স। ওকে, তাহলে প্রথমে কি লেখা আছে? দ্য কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ দ্য সেকেন্ড। ধরে নিলাম এখানে ধরে নিলাম লেট সিপি অফ ফার্স্ট হর্স ধরে নিলাম ইকুয়ালস টু 100 রুপিস, আমি ধরে নিলাম। তাহলে ফার্স্ট হর্সের সিপির জায়গায় লিখবো আমি 100, আর সেকেন্ড হর্সের এসপির জায়গায় লিখবো আমি 100। ওকে, এবার কি বলেছে? ফার্স্ট ঘোড়াটাকে ও 10% লসে বিক্রি করেছে, তাহলে এসপি আমার কত হবে? 10% লসে বিক্রি করলে ইজি ক্যালকুলেশন 90। আর বলেছে সেকেন্ডটাকে ও বিক্রি করেছে 25% গেইনে, মানে 25% লাভ করে, ওর সেলিং প্রাইস হচ্ছে 100। তাহলে সিপি কত হবে? রুল অফ ফ্র্যাকশন দিয়ে আমি সোজাভাবে বার করতে পারছি, 100 মাল্টিপল 100 125 ইকুয়ালস টু হচ্ছে আমার 80 আমার কস্ট প্রাইস বেরিয়ে গেল। এইবার তাহলে প্রথম ঘোড়ার ক্ষেত্রে আমার লস হচ্ছে কত? সিপি 100 এসপি 90, এসপি কম, তার মানে আমার প্রফিট হচ্ছে -10, মানে 10 টাকা আমার লস। আর দ্বিতীয় ঘোড়ার ক্ষেত্রে আমার কি হচ্ছে? কস্ট প্রাইস হচ্ছে 80, এসপি হচ্ছে 100, তার মানে আমার 20 টাকা লাভ। তাহলে টোটালে আমার এই ক্যালকুলেশনে কি দাঁড়াচ্ছে? 10 টাকা আমার লাভ হচ্ছে। কখন লাভ হচ্ছে? যখন আমার টোটাল দুটো ঘোড়া মিলে এসপি হচ্ছে, টোটাল এসপি হচ্ছে 190। তাহলে এইখানে এই সমীকরণটা থেকে আমি সহজেই বলতে পারি, ইফ টোটাল এসপি অফ হর্সেস is 190, then profit is ₹10। আর আমাদের দুটো ঘোড়ার টোটাল এসপি কত ছিল? 1710। তাহলে আমি এটাকে, যেটা আমাদের ঐকিক নিয়ম বলে, সেই ঐকিক নিয়মে যদি বার করে ফেলি তাহলে কত দাঁড়াচ্ছে দেখি? 10 divided by 190 and 10 divided by 190 multiple 1710, অ্যান্সার আসছে 90। তাহলে দেখুন এই এত বড় অঙ্কটাকে আমরা সহজে একটা ট্যাবুলার ফর্মে উত্তর বার করে ফেললাম 90। আমার অপশন সি হচ্ছে অ্যান্সার। আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। চলে এসেছি আমাদের প্রফিট এন্ড লসের শেষ অঙ্ক। দেখি অঙ্কটা কি বলা আছে। বলছে রাকেশ ক্যালকুলেটস হিজ প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্কের একটা টুইস্ট, ঠিক আছে? where Ramesh calculate his on his cost price, they find that the difference of their profit is ₹100. Difference of their profit. If the selling price of the both of them are same and both of them get 25% profit, find their selling price. অঙ্কের এখানে টুইস্টটা কি আছে? বলছে রাকেশ এবং রমেশ বলে দুজন ব্যক্তি আছে। তার মধ্যে রাকেশ কি করছে? নিজের প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করে ওর সেলিং প্রাইসের উপরে, যেখানে রমেশ ক্যালকুলেট করে ওর কস্ট প্রাইসের উপরে, যেটা অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে? দে ফাইন্ড দ্যাট দ্য ডিফারেন্স অফ দেয়ার প্রফিট ইজ ₹100। তারা যে দুজন ব্যবসা করে যে প্রফিটটা ইনকাম করেছে, তাদের দুজনের মধ্যে প্রফিটের ডিফারেন্স হচ্ছে 100 টাকা। ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য বোথ অফ দেম আর সেম, মানে তাদের দুজনের সেলিং প্রাইস হচ্ছে সেম, একই, এবং বোথ অফ দেম গেট 25% প্রফিট, এবং দুজনেই 25% প্রফিট গেইন করেছে, তাহলে তাদের সেলিং প্রাইসটা কত? তাহলে প্রথমে ধরে নিই লেট সেলিং প্রাইস ইকুয়ালস টু হচ্ছে আমার 100 ধরে নিই আমার অঙ্কের সুবিধার জন্য। এবার আমি ট্যাবুলার ফর্মে এই অঙ্কটাকে সাজাই, ঠিক আছে? প্রথমে ধরলাম একটা ট্যাবুল, বললাম সিপি, একটা ধরলাম হচ্ছে এসপি, আর একটা ধরলাম হচ্ছে প্রফিট, ঠিক আছে? এখানে দিলাম প্রথমে রাকেশ, এখানে দিলাম হচ্ছে রমেশ, ঠিক আছে? তাহলে আমি যেহেতু ধরে নিয়েছি যে সেলিং প্রাইস হচ্ছে 100, এখানে অঙ্ক অনুযায়ী বলা হচ্ছে দুটোই হবে 100, দুজনেই 100 টাকায় বিক্রি করেছে। এইবার রাকেশের ক্ষেত্রে
প্রফিটটা কি করে বার করবো? রাকেশ হচ্ছে সেলিং প্রাইসের উপরে ক্যালকুলেট করে প্রফিটটা, এবং কত প্রফিট করেছে 25%, তাহলে ওর প্রফিট একদম সিম্পল 125% মানে হচ্ছে 25। হোয়ারেস রমেশ কিন্তু ক্যালকুলেট করে কস্ট প্রাইসের উপরে, ঠিক আছে? তাহলে আমাকে এই 100 থেকে প্রথমে কস্ট প্রাইসটা বার করতে হবে। ও কস্ট প্রাইসের উপর 25% লাভ করে 100 টাকা এনেছে, তাহলে কস্ট প্রাইস কি হবে? নিশ্চয়ই এসপি থেকে কম হবে। সেই রুল অফ ফ্র্যাকশন দিয়ে আমি বার করে নিলাম ওর কস্ট প্রাইস হচ্ছে 80 টাকা। তাহলে প্রফিট কত হলো? 20 টাকা। এবার তাদের প্রফিটে তাহলে ডিফারেন্স কত হলো? 5 টাকা, ঠিক আছে? তাহলে এখানে অঙ্ক থেকে আমি সহজেই বলতে পারি, ইফ দ্য ডিফারেন্স, শর্টে লিখলাম আমি, অফ প্রফিট ইজ ₹5, দেন এসপি ইজ কত? 100, ঠিক আছে? আর আমার কোশ্চেনে দেওয়া আছে কি দুজনের প্রফিট ডিফারেন্স হচ্ছে 100, তাহলে আমি ঐকিক নিয়মে যদি আমি বার করে নিই যে 100 টাকা যদি ডিফারেন্স হয় তাহলে এসপি কত হবে, তাহলে কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে তাই করলাম। কত হবে? বোঝা গেল? তাহলে এখান থেকে আমি জানতে পেরে গেলাম যে আমার অ্যাকচুয়ালি তাদের দুজনের সেলিং প্রাইস ছিল 2000 টাকা, অপশন নাম্বার এ। তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারছেন যে এই যে এত বড় অঙ্কগুলো আমরা ট্যাবুলার ফর্মে নিয়ে আসলে খুব কম সময়ের মধ্যে করতে পারি। আমি এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আমি দেখালাম, যেটা আমি আগেই বলেছি এটা আমার শেষ অঙ্ক, আশা করি আমি এই যতগুলো ভিডিওতে প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো দেখিয়েছি সেগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন এবং প্র্যাকটিস করেন, আশা করি প্রফিট অ্যান্ড লসের আর কোনো অঙ্ক নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। এবার আমি নেক্সট আরেকটা চ্যাপ্টার নিয়ে চলে আসব। প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে আমার এখানেই সমাপ্তি। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আজকের জন্য তাহলে আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম।